প্রবীণ সিপিএম নেতা, পোড়খাওয়া আইনজীবী, হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন? তিনি যা বললেন তা কার্যত এক বালতি গরুর দুধে এক ফোঁটা গোচনা ফেলে দেওয়া, সমস্ত দুধটাই কেটে গেল। লোকসভা নির্বাচনের পরে এই বাংলাতে আমাদের চারটে কেন্দ্রে, বিধানসভার কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেল। কোন কোন চারটে আমরা সবাই জানি, মানিকতলা আছে, বাগদা, রানাঘাট দক্ষিণ আর রায়গঞ্জ। প্রচারের সময় কি আমরা দেখলাম? প্রচারের সময় দেখলাম একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, যেমন হয়ে থাকে মোটামুটি সেটাই হলো। কিন্তু এই যে বিরোধী বিজেপি, সে কার্যত হতোদ্যম হয়ে বসে আছে। তারা বুঝে উঠতে পারছে না কি বলবে বা কি করবে। তারা সেই একই কথা বলে যাচ্ছে। ন্যাচারালি এই রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি সবাই আমরা দেখতে পাচ্ছি কিরকম হয়েছে। আবার ওইদিকে মুখ্যমন্ত্রী কড়াভাবে বলে দিয়েছেন, আর এই সমস্ত দুর্নীতি বা এই সমস্ত অন্যায় বরদাস্ত করা হবে না। আমি আজকের এপিসোডে তৃণমূল আর বিজেপির বাইনারি নিয়ে কথা বলবো না এই কারণে, কারণ সবাই আমরা জানি আজকে যে তৃণমূল, কালকে সে বিজেপি, কালকে যে বিজেপি, আজকে সে তৃণমূল, এই হয়েই চলেছে। কাজে এই যে লড়াইটা হলো না, সেটা আমার মনে হয়েছে তৃণমূল বনাম তৃণমূল বললেও কিছু ভুল হবে না। বিজেপির যারা আদি তারা পেছনে চলে গেছেন, এখন তৃণমূলের সঙ্গে তৃণমূলের মানে যারা তৃণমূলে ছিলেন আগে, অরূপ রায়, শুভেন্দু অধিকারী, সৌমিত্র খান, এই সমস্ত আমি বলছি, তাদের সঙ্গে যে এখন যারা তৃণমূলে আছে তাদের লড়াই চলছে। আমি বলতে এসেছি আজকে আলিমুদ্দিনের কথা, সিপিআইএম এর কথা, কার্যত সিপিএম নয়। আমি বলতে এসেছি সিপিএম এর এই যে যুব ব্রিগেডের কথা। নমস্কার, আমি গৌতম মুখোপাধ্যায়। আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। আপনারা যারা দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যেটা বলছিলাম, আমরা এই রাজ্যে এই বামেদের, লালেদের কি অবস্থা দেখলাম। আমরা লোকসভার আগে দেখেছি কি সাংঘাতিক তেড়ে ফুঁড়ে বামেরা মাঠে নেমেছিল। হ্যাঁ, মাঠে দেখেছি জনসভা হয়েছে, সভায় ভিড় উপচে পড়ছে এবং সেখানে মানুষ মনোযোগ দিয়ে শুনছে, কথায় বার্তায় ফের উঠে আসছে বামেদের কথা। হঠাৎ সেই বামেরা উবে গেল। কারা? বামেদের এই যুব ব্রিগেড, যাদের উপরে এতটা ভরসা করেছিল বামেরা, এবং শুধু বামেরা নয়, একটা গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ শক্তি এই রাজ্যে গড়ে উঠতে চলেছে বলে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যেও একটা বিশ্বাস জন্মেছিল। সেই বিশ্বাসটা নষ্ট হয়ে গেল। কেন হলো? তার প্রধান কারণ আমি আগেই বলেছি, একটা এপিসোডে খুব ভালোভাবে বলেছিলাম। অনেকে সেটা দেখে পছন্দ করেননি, বিশেষ করে বামেরা পছন্দ করেননি। কারণ আমি বলেছিলাম এখানে তৃণমূল বনাম যে বিজেপি লড়াইটা চলছে, তাই তৃণমূল যা করবে বিজেপি তার বিরুদ্ধে বলবে, বিজেপি যা বলবে তৃণমূল তার বিরুদ্ধে কথা বলবে। সিপিএম এই যে ইকুই ডিস্টেন্সের কথা বলছে না, সমদূরত্ব, বিজেপিকেও ছাড়বো না আবার তৃণমূলকেও ছাড়বো না, এতে করে কোনো লাভ হয় না, লাভ হয়ও নি। কারণ ভোটাররা বুঝতেই পারছে না কাকে ভোট দেবেন। সিপিএম কে ভোট দিয়ে কি লাভ হবে? জিতবে কি? তারা দিতে পারবে না। তাহলে আমরা কি লাভ আছে? বিজেপি জিতবে, নাহলে তৃণমূল জিতবে। লোকসভা ভোটের দিন পর্যন্ত আমাকে ফোনে কেউ জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা গৌতম দা বলুন তো, সিপিএম কে ভোট দিয়ে কি লাভ হবে? ওরা কি জিততে পারবে? তাহলে আমার লাভটা কি হবে? ঠিকই তাই, এখন ওরা জেতবার অবস্থায় নেই। সিপিএম যদি নিজেদের ন্যারেশনটা পাল্টাতো, এবং যেখানে তৃণমূল দুর্বল, মানে দুর্বল প্রার্থী, এবং বিজেপিও দুর্বল বা বিজেপির বিরুদ্ধে মানুষের রাগ আছে, সেখানে যদি নিজেদের ভালো প্রার্থী দিত তাহলে অনেক লাভ হতো। আর আরেকটা জিনিস হলো যে এই যে যুব নেতৃত্ব, তাদের কি ছেড়ে দেওয়া হলো যে নিজের মতন খেলো বলে? না, তাদের রাশ টেনে ধরা হলো। আলিমুদ্দিন যা বলে দেবে সেটাই বলতে হবে, তার বাইরে কিছু বলা যাবে না। এবং সেটা যে কত মারাত্মক সিপিএম এর, সে আমরা বারবার দেখেছি, প্রথম দিন থেকে দেখে আসছি। প্রথম দিন মানে সিপিএম এর নয়, কমিউনিস্ট পার্টির প্রথম দিন থেকে আমরা দেখে আসছি। আর এবারে কি হলো? এবারে যা হলো, এই যে যুব ব্রিগেড যারা মাঠে নামলো, সোশ্যাল মিডিয়ায় তৎপর হলো ভীষণভাবে, প্রচুর জনসমর্থন বাড়লো। আমরা দেখেছি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তো একটা হই হই পড়ে গিয়েছিল যে সিপিএম এবারে কিছু করবে। কারণ কি? প্রথমত এমন একজন যুবনেত্রীকে সিপিএম মাঠে নামিয়েছিল, মীনাক্ষী মুখোপাধ্যায়, যাকে দেখে লোকের মনে
একটা কোথাও একটা সাহসের সঞ্চার হয়েছিল। সাহস মানে কি ধরনের সাহস? যে তৃণমূলের এবং বিজেপির বিরুদ্ধে লড়া যাবে। দুটো কারণ, তাকে মনে হয়েছিল সততার প্রতিমূর্তি, খুব বড় কথা মনে হচ্ছে না, বড় কথা নয় সত্যি। আর দ্বিতীয়ত বহু তৃণমূলের সমর্থকের মনে হয়েছিল এক সময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। এই মীনাক্ষীকে দেখে মানুষের মনে একটা ভীষণ রকমের আশার সঞ্চার হয়েছিল, তাই জন্য জনসভায় ভিড় হচ্ছিল এবং সোশ্যাল মিডিয়াতেও প্রচুর বামেদের সমর্থক বাড়ছিল। প্রবীণ সিপিএম নেতা, পোড়খাওয়া আইনজীবী, হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন? তিনি যা বললেন তা কার্যত এক বালতি গরুর দুধে এক ফোঁটা গোচনা ফেলে দেওয়া, সমস্ত দুধটাই কেটে গেল। এই যে যত যুব ব্রিগেড তারা হতোদ্যম হয়ে পড়ল, মনোরথ তাদের বিকল হয়ে গেল, আর কেউ রাস্তায় নামতেই পারলো না। নামবে কি করে? তিনি কি বললেন? ব্যঙ্গ করে বললেন, এ সমস্ত ক্যাপ্টেন আগুন পাখিদের দিয়ে কখনো ব্যক্তি প্রচার করে কখনো আন্দোলন হয় না। এই কথাটা কি বললেন তিনি? তিনি ঠিক বললেন? কাদের উৎসাহ দিলেন এই কথাটা বলে? নাকি এদের নিরুৎসাহ করার জন্যই তাকে রাখা হয়েছে? তিনি তো দীর্ঘদিন ধরে এই সিপিএমের বিভিন্ন পদে থেকে প্রভাব প্রতিপত্তি যা যা করার করেছেন। অর্থও তিনি কিছু কম রোজগার করেন না, হাইকোর্টে তিনি প্র্যাকটিস করেন, খুব নামজাদা তিনি একজন আইনজীবী, কাজে তার তো আর পাওয়ার কিছু নেই। কিন্তু এদের তো হারাবার কিছু আছে, মানে হারাবার কিছু না, অনেক কিছু আছে। এই যে যে ছেলে মেয়েগুলো, সৃজন বলি, দীপশিতা বলি, মীনাক্ষী বলি, এরা কোথায় চলে গেল? সমস্ত এদের যে মনোভাবটা ছিল, এরা আবেগে উঠেছিল, প্রচন্ড আবেগ ছিল। হ্যাঁ ছিল। অনেকেই বলছেন যে কংগ্রেসের রাহুল গান্ধী যেটা করতে পেরেছেন এরা সেটা করতে পারেনি। আমি সেটা মনে করি না খুব একটা। আমি মনে করি এরাও করতে পেরেছিলেন, পারতেন, যদি এদের ছেড়ে দেওয়া হতো। পেছন থেকে তো ধরে রাখে আলিমুক্তি। কেন মীনাক্ষীকে কি সত্যি করে প্রকৃতভাবে সমস্ত দিক থেকে মুখ করা উচিত ছিল না সিপিএম এর? তা করবে না সিপিএম, কারণ আলিমুক্তি জানে না বেশি বাড়তে দিও না, ওখানেই থামিয়ে রাখো। এবং সেটা বিকাশ ভট্টাচার্যের কথাতেই পরিষ্কার হল। এই যে বিকাশ ভট্টাচার্য করলেন, তিনি কি ভালো কাজ করলেন? অত্যন্ত অনুচিত কাজ করলেন। এবং তিনি কোথায় বললেন? সর্বসমক্ষে। তাদের দলে নাকি আছে যে শৃঙ্খলা ভঙ্গ করা যায় না। তাই এটা কোন ধরনের শৃঙ্খলার লক্ষণ? এই যে যুব ফ্রন্ট, তারা অত্যন্ত বিরক্ত হয়েছে। তারা বলেছে পরে ভেতরে, দলের ভেতরে বলে অনেক কিছু কথা বলছে যে এইটা বললেন কেন, কাকে উদ্দেশ্য করে বললেন, কি জন্য বললেন, তিনি কার মঙ্গলের জন্য বললেন, অনেক কিছু বলেছেন। বিকাশবাবু আর কিছু উত্তর দেননি। তার সর্বসমক্ষে উত্তর দেওয়া উচিত ছিল। কেন উচিত ছিল? কারণ তিনি অন্য কথাগুলো বলেছেন, তিনি এই বিষাক্ত যে কথাগুলি বলেছেন, তাতে তো ওই গাছগুলি আর বাঁচবে না। এই যে চারা গাছগুলো উঠেছিল, ফুল ধরছিল, তাদের তো উনি মেরে ফেললেন। হ্যাঁ, একটা বাক্যেই মেরে ফেলা যায়, কারণ সেটার থেকে দলের একাংশের, একটা বৃহৎ অংশের মতামত প্রতিফলিত হয়। এটা কি তিনি জানেন না? তিনি জানেন খুব ভালোভাবে। তিনি কি করেছেন? তিনি হাইকোর্টে সওয়াল করেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, নাম কামিয়েছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, কাগজে নাম লেখা হয়েছে, তার প্রচুর নাম ডাক হয়েছে। চাকুরি প্রার্থীরা তার পায়ে গিয়ে কার্যত গড়াগড়ি খেয়েছে। এবং তার প্রশংসায় যাকে বলা হয় আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছেন বিচারপতি, মানে তদানীন্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কি করলেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা শুনে তিনি গলে পড়লেন, হাসি হাসি মুখে আবার বাইট দিলেন বাইরে এসে। আর এই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কি করলেন? টুক করে বিজেপিতে গিয়ে তমলুকের সাংসদ হয়ে বসে পড়লেন। তাহলে কার্যত কি হলো? বিকাশবাবু কি বিজেপির হাতে হুঁকোটা খেলেন না? সেটা কি স্বীকার করবেন? সেটা স্বীকার করার সাহস কি তার আছে? তিনি আজ পর্যন্ত অভিজিৎ বাবুর বিরুদ্ধে একটা কথা বলেছেন কি? সেভাবে বলেননি। কিন্তু দলের এই যে ছেলে মেয়েগুলো যারা উঠছিল, প্রাণপণে চেষ্টা করছিল, তাদের কিনা তিনি বলে দিলেন সোশ্যাল মিডিয়ায় লড়াই করছে। আমি মনে করি এটা এরাই করতে পেরেছে। এই যে যুব ফ্রন্ট, এই যে ছেলেগুলো, এই যে ছেলে মেয়েগুলো, হ্যাঁ তাদের অনেক দোষ থাকতে পারে, তাদের হয়তো ত্রুটি থাকতে পারে, কিন্তু লড়াইয়ে তাদের কোনো ভান ছিল না, তাদের কোনো মিথ্যাচার ছিল না, তাদের কোনো অসততা ছিল না। এটা খুব মূল্যবান আজকের রাজনীতির জগতে। সিপিএম বুঝছে কি? বুঝছে না। যদি বুঝতো তাহলে বিকাশবাবুকে অবিলম্বে সেন্সর করা হতো।
প্রকাশ্যে করা হয়নি। আজকে এই ছেলেমেয়েগুলোকে যেভাবে বসিয়ে দেওয়া হলো তা খুব অর্থবহ, কারণ সিপিএম এর পরে দাঁড়াতে পারবে কিভাবে তা একবার হয়ে যাবে। আমরা জানি না সিপিএম আদৌ দাঁড়াতে পারবে কিনা যদি এইভাবেই চলতে থাকে। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। আজকে এই পর্যন্ত।